সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমিও তোমাদের দোয়ায় ভালোই আছি। তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা ব্যাকরণের অনেক ক্লাস হয়েছে। বার্ষিক সিলেবাস থেকে আমাদের ফার্স্ট পার্টের ক্লাসগুলো একটু কম হয়েছে। এই জন্য আজকে তোমাদের সাথে আমি সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্র নিয়ে কথা বলবো। এবং তোমরা জানো ইতিমধ্যেই যে আমাদের বার্ষিক সিলেবাসের যে অংশটুকু আছে সেই দিক থেকে আমরা ক্লাস নিচ্ছি, এবং সেই ক্লাসের সুবাদে আজকে তোমাদের আমি সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্রের বার্ষিক সিলেবাসের বেগম রুকিয়ার যে অধ্যায়টা রয়েছে সেই বেগম রুকিয়া থেকে আজকে তোমাদেরকে পড়াবো। আশা করি তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে করবে। আমি তোমাদের তাহলে আর বেশি কথা না বলে আমরা চলে যাব আমাদের ক্লাসে। আজকে আমরা যে অধ্যায়টি পড়ব সেটা হচ্ছে বেগম রুকিয়া, লেখেছেন সেলিনা হোসেন। কি অধ্যায়টি পড়ব তাহলে আজকে আমরা? বেগম রুকিয়া সাখাওয়াত হোসেন। আজকে আমরা পড়ব রুকিয়া সাখাওয়াত হোসেন, লিখেছেন সেলিনা হোসেন। তার জন্ম 1947 থেকে বর্তমান। আমরা রুকিয়া সাখাওয়াত হোসেন পড়ব। রুকিয়া সাখাওয়াত হোসেন লিখেছেন সেলিনা হোসেন। তার জন্ম হচ্ছে 1947 সালে থেকে অবধি বর্তমান। তিনি কিন্তু মারা যান নাই। তোমরা জানো বর্তমান মানে সে কিন্তু এখনও জীবিত রয়েছে। হ্যাঁ, তো আমরা আজকে প্রথমেই সেলিনা হোসেন সম্পর্কে আমরা পড়ব। আমরা প্রথমেই লেখক সম্পর্কে একটু দেখব যে সেলিনা হোসেন মূলত একজন উপন্যাসিক, একজন গল্পকার। তার জন্ম হচ্ছে 1947 সালে রাজশাহীতে। সেলিনা হোসেন জন্ম 1947 সালে রাজশাহীতে জন্মগ্রহণ করে। রাজশাহী। সেলিনা হোসেন 1947 সালে রাজশাহীতে জন্মগ্রহণ করে। এটা তোমাদের নৈবিত্তিকে আসতে পারে যে লেখক কত সালে জন্মগ্রহণ করেছেন। তিনি মূলত একজন গল্পকার এবং উপন্যাসিক, এবং তার উপন্যাসে যদি আমরা পড়ি, তোমরা নবম শ্রেণীতে গেলে তার একটা বিখ্যাত একটা উপন্যাস পড়বে। হ্যাঁ, সেলিনা হোসেনের সেই উপন্যাসের নাম হচ্ছে আমরা দেখি, এবং তার লেখার তিনি যে লিখেছেন তার মধ্যে হচ্ছে হাঙ্গর, নদী, গ্রেনেড, পোকামাকড়ের ঘরবসতি, এবং মুক্তি যুদ্ধের ইতিহাস। সেলিনা হোসেন যদিও জন্মগ্রহণ করেছে রাজশাহীতে, তার পৈতৃক নিবাস ছিল নোয়াখালীর লক্ষ্মীপুরে, এবং তার যতগুলো লেখা রয়েছে সেই লেখাগুলোর মধ্যে হাঙ্গর নদীর গ্রেনেড, এটা হচ্ছে তার একটা উপন্যাস, এবং এটা নিয়ে পরবর্তীতে তার সিনেমাও করা হয়েছে। সেই সিনেমাটা হয়তো তোমরা অনেকেই দেখে থাকবা। মুক্তিযুদ্ধ বিষয়ক একটা উপন্যাস, সেটা নিয়ে সিনেমা করা হয়েছে। এবং পোকামাকড়ের ঘরবসতি, এইটাও একটা সিনেমা করা হয়েছে 90 দশকে। পরবর্তী হচ্ছে মুক্তিযুদ্ধের ইতিহাস। এইগুলি তার উল্লেখযোগ্য। আমাদের নৈবিত্তিকে আসলে সাধারণত
এখান থেকে সেলিনা হোসেন থেকে মোটামুটি এই 4টা প্রশ্ন আসতে পারেন। সেলিনা হোসেন জন্ম 1948 রাজশাহীতে, পৈতৃক নিবাস হচ্ছে তার নোয়াখালী লক্ষ্মীপুরে, এবং হাঙ্গর নদীর গ্রেনেড, পোকামাকড়ের গর্ভসতী, মুক্তিযুদ্ধের ইতিহাস, মোটামুটি এই কয়টাই তিনি লিখেছেন। তো আমরা এই লেখক সম্পর্কে জানলাম যে 47-এ তার জন্ম, তিনি কিন্তু আজ পর্যন্ত জীবিত রয়েছেন এবং এই লেখাগুলো তার উল্লেখযোগ্য লেখা, এটি তোমরা একটু মনে রাখবে। আমরা চলে যাব আমাদের মূল আলোচনায়। মূলত আমরা পড়তে চাচ্ছি যে বেগম রুকিয়াকে নিয়ে সেলিনা হোসেন তার লেখাতে বেগম রুকিয়া সাখাওয়াত হোসেনকে নিয়ে যে বিষয়গুলি লিখেছেন সেই বিষয়গুলো আমরা আলোচনা করব। তোমরা বেগম রুকিয়ার কথা ইতিমধ্যেও তোমরা অনেক জায়গায় পড়েছে। বেগম রুকিয়া সাখাওয়াত হোসেন তিনি জন্মগ্রহণ করেছেন 1880 সালে রংপুরে পায়রাবন্দ গ্রামে, এবং তারা ছিল ভূসম্পত্তির অধিকারী। আমি যদি প্রথমে লিখি, দেখো বেগম রুকিয়ার জন্ম 1880 সালে রংপুরের পায়রাবন্দ গ্রামে। দ্বিতীয় নাম্বার হচ্ছে, এটা নৈবিত্তিকে আসতে পারে, তিনি পায়রাবন্দে, তার পিতার নাম ছিল বেগম রুকিয়ার পিতার নাম মোহাম্মদ জহির আলী সাবের, একজন ভূ সম্পত্তির অধিকারী। আমরা আজকে আমাদের আলোচনায় প্রথমত বেগম রুকিয়া নিয়ে কথা বলবো, তারপরে আমি একটা সৃজনশীল তোমাদের বুঝিয়ে দিব। দেখো, বেগম রুকিয়া 1880 সালে রংপুর পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করে এবং তার পিতার নাম ছিল মোহাম্মদ জহির আলী সাবের, একজন ভূসম্পত্তির অধিকারী। ভূসম্পত্তি শব্দের অর্থ হচ্ছে অনেক জমি জমা যার থাকে, জমিদার যাদের থাকে তাদেরকে ভূসম্পত্তি বলা হয়। এবং তাদের বাড়িটা ছিল 3.5 বিঘা জমির মাঝখানে ছিল বেগম রুকিয়াদের বাড়ি। হ্যাঁ, তাদের জমিটা ছিল 3.5 বিঘা জমির উপরই। দেখো, এইটাও নৈবিত্তিকে আসতে পারে তোমাদের, 3.5 বিঘার জমির মাঝখানে তাদের বাড়িটি ছিল। তারপর বেগম রুকিয়া, তোমরা জানো যে এমন একটা যুগে তিনি জন্মগ্রহণ করেছিলেন যে যুগটাতে ছিল তোমার মুসলিম ধর্মে যারা জন্মগ্রহণ করেছে, বিশেষ করে নারী বিদ্বেষী। বেগম রুকিয়া যখন জন্মগ্রহণ করে তখন নারীদের অবস্থা ছিল অত্যন্ত শোচনীয়। নারীদেরকে পর্দা করতে হতো, তাদেরকে বাড়ির বাইরে যাওয়া যেত না, বাইরে গেলে তাদের পর্দা প্রথা রক্ষা করা হতো। এবং বেগম রুকিয়ার সময় যেটা ছিল যে তাদের আরবি, পার্সি, উর্দু বাহিরে কোনো ভাষা তারা আয়ত্ত করতে পারত না। তো আমাদের বেগম রুকিয়া ছিল এই উপমহাদেশের যতজন নারী জাগরণের অগ্রদূত রয়েছেন তার মধ্যে হচ্ছে বেগম রুকিয়া ছিল আমাদের হাতে গোনা বলতে গেলে 1 নম্বরে ছিল আমাদের বেগম রুকিয়া। তিনি কিন্তু পর্দা প্রথা করতেন, পাশাপাশি তিনি এইটাও বোঝাতে চেয়েছিলেন যে নারী পর্দা করবে, পাশাপাশি তার অধিকার, সম অধিকার আন্দোলনের জন্য যা কিছু করতে হয় বেগম রুকিয়া কিন্তু সেটা করবে। যার জন্য তিনি পর্দা প্রথা রক্ষা করেও তিনি ওই সময়ে, তৎকালীন সময়ে, তিনি নারীদের
জাগরণের জন্য তিনি বিভিন্নভাবে সংগঠনে কাজ করেছেন। নারী জাগরণের জন্য তিনি শিক্ষার জন্য কাজ করেছেন, মহিলাদের নিয়ে তিনি কাজ করেছেন, নারীদের কিভাবে ঘর থেকে বের করে তাদের স্ব অধিকার স্বাবলম্বী করে তোলা যায়, বেগম রুকিয়া সেটা নিয়ে তোমার কাজ করেছেন। এবং বেগম রুকিয়াতে যে সমস্যাটা ছিল, আরবি এবং পার্সি ভাষার বাহিরে অন্য কোনো ভাষা সেখানে শেখা যেত না, কিন্তু তার দুই বড় ভাই ছিল যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ত, এবং তার একজন বড় বোন ছিল। সেই বোনের বড় বোন করিমুন্নেসা, বড় বোন করিমুন্নেসার সাহায্যে বেগম রুকিয়া ইংরেজি ভাষা শিখেন, এবং তার বড় বোন করিমুন্নেসার সাহায্যে এবং বড় ভাই ইব্রাহিমের সাহায্যে তার ইংরেজির প্রতি ব্যাপক আগ্রহ দেখে বেগম রুকিয়াকে ইংরেজি ভাষা শিক্ষার জন্য তিনি ব্যবস্থা করেন। এবং এই বড় বোনের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ বেগম রুকিয়া তার মতিচুর, তোমরা মতিচুর কন্যের নাম শুনবা, মতিচুর 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 দ্বিতীয় খণ্ড, এই মতিচুর দ্বিতীয় খণ্ড তার বড় বোন এই করিমুন্নেসাকে তিনি উৎসর্গ করেন। এবং এই মতিচুর দ্বিতীয় খণ্ড করিমুন্নেসাকে উৎসর্গ করে তিনি তার বড় বোনকে বলেন যে তার সাহায্যে তিনি ইংরেজি ভাষা করতে চেয়েছেন, এবং তার শিক্ষার প্রতি যে আগ্রহ, তার বড় বোন যে তাকে সাহায্য করছে, সেই জন্য তাকে অসংখ্য ধন্যবাদ জানান। এবং বেগম রুকিয়া, তোমরা জানো যে ওই সময়ে বাল্য বিবাহের একটা প্রথা ছিল, যে মেয়েরা যখন তোমার একটু বড় হতো, 12-13 বছর হইলে তাকে বিয়ে দেওয়া হতো, কারণ ওই সমাজটাই ছিল পুরুষ শাসিত সমাজ। পুরুষ শাসিত সমাজে মেয়েদেরকে তোমার সম অধিকার, মেয়েদেরকে তোমার ওই তাদের স্বাবলম্বন করে তুলতে হবে, শিক্ষিত করে তুলতে হবে, তৎকালীন সমাজে সেটা ছিল নিষিদ্ধ। যার জন্য বেগম রুকিয়াকে অবশেষে মাত্র 18 বছর বয়সে, বেগম রুকিয়ার জন্ম যেখানে 1880 সালে, তারপর 1898 সালে বেগম রুকিয়াকে বিবাহ দেওয়া হয়। তাহলে 80 তার জন্ম, 98 তার বিবাহ দেওয়া হয়। তার স্বামীর নাম ছিল সৈয়দ সাখাওয়াত হোসেন। তার স্বামীর নাম ছিল সৈয়দ সাখাওয়াত হোসেন। তিনি পদে একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন, এবং তোমরা বইয়ে পড়েছ সেই ডেপুটি ম্যাজিস্ট্রেটের বাড়ি ছিল ভাগলপুরে। এবং তার এই সৈয়দ সাখাওয়াত হোসেন বেগম রুকিয়ার শিক্ষার প্রতি ব্যাপক আগ্রহ দেখে তাকে শিক্ষা এবং পড়াশোনা চালিয়ে যেতে বেগম রুকিয়াকে তার স্বামী তাকে যথেষ্ট সাহায্য করেন, যার জন্য বেগম রুকিয়া শুধু ঘরে বসে থাকে নাই, পরবর্তীতে মেয়েদের সংগঠনের জন্য, মেয়েদেরকে শিক্ষিত করে তোলার জন্য তিনি আরও উৎসাহ পান এবং উদ্দীপনা পান। কিন্তু তার এই উৎসাহ এবং উদ্দীপনাটা বেশি দিন টিকে নাই। আমরা দেখেছি, তোমরা জানো যে 1909 সালে বেগম রুকিয়ার যে স্বামী, বেগম রুকিয়ার স্বামী সৈয়দ সাখাওয়াত হোসেন ডেপুটি ম্যাজিস্ট্রেট 1909 সালে তিনি মারা যান। 1909 সালে সৈয়দ সাখাওয়াত হোসেন মারা যান, এবং বেগম রুকিয়া তিনি তার কষ্টে
কে বুকে ধারণ করতে না পেরে অবশেষে তার এই স্বামীর নামে সাখাওয়াত মেমোরিয়াল স্কুল প্রতিষ্ঠিত করেন। 1909 সালে তার স্বামী মারা যায় এবং বেগম রোকেয়া এই তার স্বামীর নাম অনুসারে 1905 সালে ভাগলপুরে সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল প্রতিষ্ঠিত করেন। 1909 সালে তার স্বামী মারা যায় এবং বেগম রোকেয়া অত্যন্ত কষ্ট পান এবং এই কষ্ট পেয়ে তিনি বসে থাকেন নাই। তিনি মনে করলেন যে আমার কিছু করার দরকার নারী জাগরণের জন্য। তারপরে 1905 সালে ভাগলপুরে সাখাওয়াত মেমোরিয়াল গার্লস প্রতিষ্ঠিত করেন। নৈবিত্তিকিতে আসতে পারে কত সালে? তখন বিদ্যালয়ের ছাত্রী সংখ্যা ছিল মাত্র 5 জন। এই বিদ্যালয়ের ছাত্রী সংখ্যা ছিল 5 জন। বেগম রোকেয়া ধারে ধারে ঘুরে ঘুরে সেই ছাত্রীকে সংরক্ষণ করতেন, অভিভাবকদেরকে বুঝাতেন আপনার মেয়েকে যদি আমার স্কুলে দেন তাহলে সে নিজে নিজে স্বাবলম্বন হতে পারবে, তার নারী অধিকার সে প্রতিষ্ঠিত করবে এবং সমাজে প্রতিষ্ঠিত হতে থাকবে। এবং বেগম রোকেয়ার জীবনে যে তিনি ডায়লগটি দিতেন এবং যে কথাটি বলতেন, তিনি বলতেন যে একটি গাড়ি দুইটি চাকা। একটা গাড়ির যেমন দুইটি চাকা থাকে, ঠিক আমাদের সমাজে রাষ্ট্রে নারী এবং পুরুষ হচ্ছে সামনের চাকা এবং নারী হচ্ছে পিছনের চাকা। একটা চাকা না থাকলে যেমন সাইকেল চলে না, নারীর জাগরণ, নারীর অবদান অর্থনীতি ক্ষেত্রে না থাকলে তেমনি আমাদের সমাজ চলে না। তোমরা বর্তমানে জানো আজকে এই বাংলাদেশে যে প্রধানমন্ত্রী থেকে শুরু করে বড় বড় দপ্তরে আজকে কিন্তু সেই নারীরাই নেতৃত্ব দিচ্ছে, বিশ্বে নারী নেতৃত্ব দিচ্ছে। আজকে আমাদের দেশে যে শিল্পের যে বিপ্লব, সেই শিল্পের বিপ্লবের পিছনে অবদান রয়েছে আমাদের নারীদের। আজকে গার্মেন্টসে দেখবা প্রায় 60% নারী সেখানে কাজ করে, তাই এবং 60% নারী কাজ করে যে অর্থনৈতিক যে স্বাবলম্বী, আজকে যে আমরা নিম্ন আয়ের দেশ থেকে মধ্য আয়ের দেশে রূপান্তরিত হয়েছি, তার পিছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে নারী। এবং এই নারীদেরকে শিক্ষিত করে তোলা, নারীদেরকে অর্থনীতির দিকে আহ্বান করা এবং জাগরণ করার যে কাজটি তিনি করেছিলেন সেটা হচ্ছে বেগম রোকেয়া। এবং বেগম রোকেয়া এই মেমোরিয়াল গার্লস স্কুল প্রতিষ্ঠিত করে 5 জন। পরবর্তীতে 1911 সালে কলকাতায় স্কুলটি স্থানান্তর করেন এবং ওই সময়ে ছাত্রী সংখ্যা ছিল 8 জন। তাহলে যে স্কুলটি তিনি প্রতিষ্ঠা 1905 সালে ছাত্রী সংখ্যা 5 জন, 11 সালে যখন ভাগলপুর থেকে সেটি কলকাতাতে নিয়ে যায় সেখানে তোমার ছাত্রী হয় 8 জন। পরবর্তীতে তিনি আস্তে আস্তে তার স্কুলে ছাত্রী সংখ্যা বাড়তে থাকে। এবং আমরা বেগম রোকেয়ার ক্ষেত্রে নারী জাগরণের যে বিষয়টা, এটা আমরা দেখলাম তার স্কুল প্রতিষ্ঠা হওয়ার পরে মেমোরিয়াল গার্লস স্কুল প্রতিষ্ঠা হওয়ার পরে প্রথম ছিল 5 জন, পরে হচ্ছে 8 জন। এখন আমরা একটু দেখব তার সাহিত্য রচনার দিকে। আমরা বেগম রোকেয়া যে সাহিত্য রচনা করেন, সাহিত্য রচনা তার সাহিত্যে পদার্পণ ঘটে বেগম রোকেয়া সাহিত্য রচনা শুরু হয় 1911
সালে কলকাতার নব প্রভা পত্রিকায় তার প্রথম প্রকাশিত বেগম রোকেয়া সাহিত্য রচনা শুরু 1902 সালে। তারপর কলকাতা নবপ্রভা পত্রিকায় তার প্রথম প্রকাশিত রচনা পিপাসা। দেখো, বেগম রোকেয়া রচনা শুরু করেন 1902 সালে নবপ্রভা পত্রিকায় তার প্রথম প্রকাশিত রচনা এই পিপাসা। এই পিপাসা নবপ্রভা পত্রিকায় 1902 সালে তার প্রথম সাহিত্য রচনা শুরু করেন এবং তার খ্যাতি চতুর্দিকে শুরু হয়। এবং তোমরা জানো 1905 সালে তার সুলতানাজ ড্রিম নামে একটি গ্রন্থ সেখানে লেখা হয়। 1905 সনে ইংরেজিতে অনুবাদ হয়। ইংরেজিতে 1905 সালে সুলতানাজ ড্রিম প্রকাশিত হয়। নৈবিত্তিকে আসতে পারে যে সুলতানাজ ড্রিম ইংরেজিতে কত সালে প্রকাশিত হয়? 1905 সালে। সেইটা কিন্তু আমাদের নৈবিত্তিকে লাগবে। এবং তার রচনার সংখ্যা আমরা দেখব, তার রচনার সংখ্যা 4টি। বেগম রোকেয়া কতটি রচনা লিখেছেন? এবং কলকাতায় তিনি তার গ্রন্থের সংখ্যা সংখ্যা 4টি। 1 মতিচুর প্রথম খণ্ড 1904 সালে। 2 মতিচুর দ্বিতীয় খণ্ড 1922 সালে। 3 সুলতানাজ ড্রিম 1924 সালে। এবং 4 অবরোধ বাসিনী 1931 সালে। এবং পদ্মরাগ নামে আরেকটি তার রচনা রয়েছে, তোমরা জানো, সেটাও নৈবিত্তিকে আসতে পারে। পদ্মরাগ 1924। পদ্মরাগ এটা হচ্ছে 1908 সালে। পদ্মরাগ 1924 সালে। তাহলে নৈবিত্তিক এটা আসতে পারে যে ইংরেজিতে এখানে দেখো সুলতানাজ ড্রিম কিন্তু 1908 সালে, এটা হচ্ছে বাংলায়, কিন্তু এটা প্রথম ইংরেজিতে 1905 সালে এটা প্রকাশ পায়। পরবর্তীতে সেটা তিনি বাংলাও লিখেছেন। এবং এটি তোমার একটু মনে রাখতে হবে, তা না হলে কিন্তু আমাদের নৈবিত্তিকে আনসার করা যাবে না। তাহলে
বেগম রুকিয়া মহিলাদের একটি সংগঠন করেছিলেন। সেই সংগঠনের নাম তোমরা জানো যে 1915 সালে আঞ্জুমানে খাওয়াতিনি ইসলাম নামে একটি মহিলা সংগঠন তিনি প্রতিষ্ঠিত করেন। 1915 সালে, আমি এটা মুছে দিচ্ছি, 1915 সালে 1915 সালে আঞ্জুমান ইসলামী মহিলা সংগঠন গড়ে তোলেন। তারপর আমাদের এই লেখক 1900 মহিলা সংগঠন গড়ে তোলেন। তারপর বেগম রুকিয়া 1932 সালে 9 ডিসেম্বর মারা যান। এখন দেখো তাহলে তার জন্মটা হচ্ছে, বেগম রুকিয়ার জন্ম ছিল 1880 থেকে 1932। কত বছর জীবিত ছিলেন সেটা তোমরা বের করে নেবে। এবং 9 ডিসেম্বর বাংলাদেশে 9 ডিসেম্বর বাংলাদেশে বেগম রুকিয়া দিবস। বেগম রুকিয়া দিবস। ডিসেম্বরের 9 তারিখ আসলে, যিনি 1932 সালে 9 ডিসেম্বর বেগম রুকিয়া মারা যায়, এবং এই বেগম রুকিয়া দিবস হচ্ছে বাংলাদেশের 9 ডিসেম্বর। এই 9 ডিসেম্বর আসলে আমরা বেগম রুকিয়াকে বিভিন্নভাবে আমরা তাকে স্মরণ করি। মহিলাদের সংগঠন এবং সভা সেমিনার এবং তার জীবনী আলোচনা, সর্বোপরি তার সমস্ত জীবন নিয়ে আমরা সেখানে আলোচনা করি। এবং এইটা কিন্তু আসতে পারে তোমাদের নৈবিত্তিকে যে বেগম রুকিয়া দিবস কত তারিখ? হ্যাঁ, বেগম রুকিয়া দিবস হচ্ছে 9 ডিসেম্বর। তাহলে আমরা বেগম রুকিয়ার সম্পূর্ণ যদি আলোচনা করি, বেগম রুকিয়া সাখাওয়াত হোসেন লিখেছেন সেলিনা হোসেন 1947 থেকে বর্তমানে, এবং হাঙ্গর নদীর গ্রেনেড, পোকামাকড়ে গর্ভবতী এবং মুক্তিযুদ্ধের গল্প, এগুলি আমরা তার লেখকের মূল বিষয়ে আমরা পড়লাম। তারপরে বেগম রুকিয়া নিয়ে আমরা সেখানে পর্দা প্রথা কথা বললাম যে তিনি বাংলা পাশাপাশি ইংরেজি এবং ওই সময়ে যে আরবি এবং পার্সি ভাষায় যে প্রচলন ছিল তার বাইরে থেকে এসেও তিনি কিন্তু বাংলাকে তিনি চর্চা করেছিলেন। এবং সবচেয়ে তার পিছনে যে অবদান রেখেছিল তার বড় ভাই ইব্রাহিম এবং বড় বোন হচ্ছে করিমুন্নেছা। পরবর্তীতে তার জীবনে সবচেয়ে প্রভাবশালী পুরুষ যিনি এসেছিলেন সেটাও তোমরা জানো যে সৈয়দ সাখাওয়াত হোসেন। তার ব্যাপক আগ্রহ দেখার পরে বেগম রুকিয়াকে শিক্ষিত করে তোলেন, এবং তিনি মারা যাওয়ার পরে তার স্মৃতি রক্ষার্থে সাখাওয়াত গার্লস স্কুল প্রতিষ্ঠিত করেন। শুরুতে সেটার মধ্যে তোমার ছাত্রী সংখ্যা ছিল 5 জন, পরবর্তীতে 11 জন, পরবর্তীতে এটা আস্তে আস্তে ধাপে ধাপে উন্নত হতে থাকে। এবং 1915 সালে তিনি মহিলাদের ইসলামী সংগঠন হিসাবে তিনি সেখানে কাজ করেছেন। বেগম রুকিয়া বলেছেন যে তার ওই গ্রন্থে যে একটি গাড়ির 2টি চাকা, যেমন নারী এবং পুরুষ একটি গাড়ির সঙ্গে তিনি তুলনা করেছেন। নারী এবং পুরুষের যদি সমতা না হয়, নারী এবং পুরুষের যদি সমাজে যদি সমন্বয় না হয়, তাহলে সমাজ বা রাষ্ট্র কোনো সময় আগাতে পারে না এবং উন্নতি করা সম্ভব নয়। আমরা সেই বিষয়টাও দেখেছি। এবং সর্বোপরি তিনি 4টি গ্রন্থও লিখেছেন। আমরা সেই গ্রন্থগুলোর নামও পড়েছি। নৈবিত্তিকে আসতে পারে যে পদ্মরাগ কত সালে প্রকাশিত হয়, অথবা তার প্রথম রচনা কোনটি? তার প্রথম রচনা কোনটি বলতো? পিপাসা। সাহিত্যে তার
সাধনা হয়, রচনা শুরু হয় 1902 সালে, এবং তার প্রথম রচনা হচ্ছে পিপাসা, এবং সেটা নবপ্রভা পত্রিকা নামে সেখানে প্রকাশ হয়, এবং 1932 সালে 9 ডিসেম্বর বেগম রোকেয়া মারা যায়। এখন আমি তোমাদেরকে একটা সৃজনশীল আমি লিখে দিচ্ছি, সবাই একটু লেখার চেষ্টা করো এবং এটা আমি সমাধান করে দিব তোমাদের। একটু সৃজনশীল লেখো। দেখো, সৃজনশীল অল্প অল্প বয়সে বিয়ে হয়ে যায় আমেনার। অল্প বয়সে বিয়ে হয়ে যায় আমেনার। বাড়ির সবার আপত্তি টাকা সত্ত্বেও বাড়ির সবার আপত্তি থাকা সত্ত্বেও লেখাপড়ার আগ্রহ দেখে তার শ্বশুর স্কুলে ভর্তি করে দেন। শ্বশুরের সহযোগিতায় লেখাপড়া শেষ করে অল্প বয়সে বিয়ে হয়ে যায় আমেনার। বাড়ির সবার আপত্তি থাকা সত্ত্বেও লেখাপড়ার আগ্রহ দেখে তার শ্বশুর স্কুলে ভর্তি করে দেন। শ্বশুরের সহযোগিতা লেখাপড়া শেষ করে প্রতিষ্ঠিত হন আমেনা। তারপর গ্রামের অন্য মেয়েদেরও পড়াশোনায় আগ্রহী করে তুলেন আমেনা। স্যার 5 মিনিট লাগবে স্যার, সৃজনশীলের সমাধান করে।
আমি তোমাদেরকে সৃজনশীলটা উদ্দীপকটা উঠিয়ে দিলাম, সময় সংক্ষিপ্ততার জন্য আজকে তোমাদের শেষ করতে পারি নাই। নেক্সট টাইমে আমি তোমাদের সেটাকে সমাধান করে দিব। হ্যাঁ, আমি যে নৈমিত্তিকগুলি বললাম এবং যে আলোচনাগুলি করলাম সেটা একটু তোমরা দেখবে। এবং বেগম রুকেয়া শুধু পরীক্ষার জন্য না, এটা তোমার বাস্তব জীবনে, ভবিষ্যৎ জীবনেও তোমাদের সেটা কাজে লাগবে। এবং বেগম রুকেয়া আমাদের নারী জাগরণে যে অগ্রগণী ভূমিকা পালন করে গিয়েছেন, সেটার জন্য আমরা অবশ্যই বেগম রুকেয়ার কাছে অনেকখানি ঋণী। আশা করি তোমরা এগুলি ভালোভাবে করবে এবং সুস্থ এবং সুন্দরভাবে জীবনযাপন করবে, সেই বলে আমি তোমাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।